নমস্কার, আমি সৃজা। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি এই রাম মন্দিরের যে চুরি, দান বাক্সের চুরি, সেটা নিয়ে কথা বলতে চাইছি। কিন্তু বিজেপির শুরু এবং শেষ কেন রাম মন্দির দিয়ে বলছি সেটা নিশ্চয়ই জানাচ্ছি, কিন্তু তার আগে একটুখানি জানিয়ে দিই যে এ রাজ্যে এই যে রাম মন্দিরের চুরির বিষয়টা এ রাজ্যে খুব বেশি প্রভাব এখনো পর্যন্ত বোধহয় ফেলছে না, কারণ খুব বেশি আলোচনা আমরা দেখছি না। যদিও গদি মিডিয়া সমস্তই মোদিজির কেনা, তো তারা কি করে এই বিষয়টা নিয়ে আলোচনা করবে সেটাই স্বাভাবিক। কিন্তু উত্তরপ্রদেশে গদি মিডিয়া হলেও, মোদিজির কেনা মিডিয়ার পরেও সাধারণ মানুষ, ওখানকার সাধারণ মানুষ কিন্তু এই চুরির বিরুদ্ধে ব্যাপকভাবে ক্ষোভ জানাচ্ছেন। ওখানকার হিন্দি পেপারগুলো, সেখানে কিন্তু প্রত্যেক দিন এই যে চান্দা চুরি, এটা নিয়ে কিন্তু বিস্ফোরক তথ্য আনা হচ্ছে, হেডলাইন্স করা হচ্ছে, আর যাতে ওখানকার মানে উত্তরপ্রদেশের অযোধ্যার সাধারণ মানুষ যারা এই রাম মন্দিরকে ঘিরে দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখেছিলেন, তাঁরা কিন্তু ক্ষোভে ফুঁসছেন। এবং একের পর এক যে তথ্যগুলো উঠে আসছে, এক তো দান বাক্স থেকে, প্রণামী বাক্স থেকে কোটি কোটি টাকার লুট হয়েছে, যেখানে আমরা জানি যে এই যে রাম মন্দিরের জন্য যে ট্রাস্ট বানানো হয়েছিল, সেই ট্রাস্টের সমস্ত লোকই একেবারে বিজেপির কাছের লোক, কারণ ট্রাস্টের লোক সিলেক্ট করা হয়েছিল কোর্ট থেকে। তার উপরে সিসিটিভির পরিবর্তন করা হচ্ছে, তার সঙ্গে রসিদ দেওয়া হয়নি। অনেকে শুধুমাত্র ভক্তির জন্য গয়না পর্যন্ত, সোনার গয়না পর্যন্ত রামের ওই দান বাক্সে দিয়েছেন। এমনকি উদ্ধব ঠাকরে তিনি পর্যন্ত জানিয়েছেন যে ওনারা মহারাষ্ট্র থেকে নাকি এই রাম মন্দির তৈরির জন্য সোনার ইট পাঠিয়েছিলেন, তো সেটারও কোনো রসিদ পাননি। আবার খবর আসছে যে জাল রসিদ দেওয়া হয়েছে, মানে যে রসিদ দেওয়া হয়েছে সেটাও জাল। তো এই যে একের পর এক চুরি চুরি চুরি, এবং সেটা রাম মন্দিরকে কেন্দ্র করে, সেটা নিয়ে মানুষের মনে, বিশেষ করে উত্তরপ্রদেশবাসীর মনে, যারা দীর্ঘদিন ধরে রাম মন্দিরের স্বপ্ন দেখেছিলেন এবং রাম মন্দিরের প্রতি সত্যি সত্যি একটা নিংড়ে দেওয়া ভক্তি থেকেই, টাকা পয়সা থেকে শুরু করে সোনার গয়না যাবতীয় কিছু ভক্তি ভরে দান করেছেন, বিন্দুমাত্র দ্বিধা করেননি, তাঁদের সেই প্রণামী, তাঁদের সেই রামলালার এবং রামলালার মন্দিরের উন্নয়নের জন্য দেওয়া প্রণামী যখন ট্রাস্টিরা চুরি করে নিয়েছে শুনছেন, এবং শুধুমাত্র চুরি করে নিয়েছে এরকম নয়, সেটা মানে সেই দান বাক্সের, সেই পবিত্র দান বাক্সের পয়সা সেটা শৌচালয়ে পর্যন্ত লুকিয়ে রাখা হয়েছে। এটা নিয়ে আরো বেশি ক্ষোভ দানা বেঁধেছে যে রামলালার যে প্রণামী সেটা পবিত্র, সেটা শৌচালয়ে লুকিয়ে রাখা হয়েছে। তো সব মিলিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এই যে প্রণামী বাক্স চুরি, রাম মন্দিরের প্রণামী বাক্স চুরি, তাতে কিন্তু উত্তরপ্রদেশের মানুষের মনে ক্ষোভ দানা বেঁধেছে। সেই ক্ষোভ একেবারে আগুনের মতন ছড়িয়ে পড়ছে, এবং এই রাম মন্দিরকে কেন্দ্র করে বিজেপির শেষের শুরু হয়েছে আমরা বলতে পারি। আবার আমরা যদি ঠিক এর উল্টো দিকটা দেখি, তাহলে কিন্তু দেখবো যে বিজেপির আসলে শুরুটাই হয়েছিল এই রাম মন্দিরকে কেন্দ্র করে। মানে বিজেপির পুরো মাউন্টিংটা, বিজেপি তৈরি হয়েছে 1980 সালে। আমরা জানি জনতা পার্টি থেকে বেরিয়ে গিয়ে যে ভারতীয় জনতা পার্টি তৈরি করা হয়েছিল 1980-তে, তারপর থেকে বিজেপির গোটা মাউন্টিংটা তৈরি হয়েছে শুধুমাত্র রাম মন্দিরের স্বপ্ন দেখিয়ে এ দেশের মানুষকে, এদেশের হিন্দুত্ববাদে বিশ্বাসী মানুষকে মন্দির হাম ওহি বানায়েঙ্গে এই স্বপ্ন দেখিয়ে গোটা বিজেপির রাজনৈতিক সত্তাটা টিকে ছিল এতদিন। সেই সত্তাটাই আসলে আঘাত লেগেছে। কিরকম ভাবে লেগেছে আঘাতটা সেটা আপনাদেরকে একটুখানি বোঝাই। বিজেপি তৈরি হয়েছে 1980 সালে, আমরা জানি। আর তারপরেই শাহবানু কেসটা নিয়ে রাজীব গান্ধীর সরকার বা কংগ্রেসের সরকার যখন হাবুডুবু খাচ্ছে, তখন ফৈজাবাদ কোর্টের রিপোর্ট দেখিয়ে ওই রাজীব গান্ধীর সরকারকে বাধ্য করেছিল বিজেপি ওই বাবরি মসজিদের গেট খুলে দিতে। হিন্দুত্ববাদীদের এই হিন্দুত্ববাদের আস্ফালন বা মন্দির হাম ওহি বানায়েঙ্গের আস্ফালন সেই দিন থেকে শুরু, যেদিন ওই শাহবানু কেসটাকে কেন্দ্র করে রাজীব গান্ধীর সরকার বাবরি মসজিদের তালা খুলে দিয়েছিল এবং ওই মসজিদে রামলালার পুজো করা শুরু হলো। সেদিন থেকে হিন্দুত্ববাদীদের স্বপ্ন দেখানো শুরু করলো বিজেপি যে ওখানে রামলালার মন্দির হবে, মন্দির হাম ওহি বানায়েঙ্গে। তারপর 1986-র পরে মাত্র 4 বছর গেছে, এবং এই 4 বছর ধরে কিন্তু টানা
এই বাবরি মসজিদকে নিয়ে এবং এই রাম মন্দিরকে নিয়ে রাজনীতি করে গেছে, হিন্দুত্ববাদের রাজনীতি করে গেছে বিজেপি। তারপর 1990 সালে আমরা জানি বিজেপির বরিষ্ঠ নেতা লালকৃষ্ণ আডবাণী তিনি রীতিমতন রাম সেজে রথে উঠে পড়েছিলেন এবং মানুষকে অ্যাওয়ার করতে চাইছিলেন যে রাম মন্দির তৈরি হবে, হিন্দুত্ববাদের জয় হবে গোটা ভারতবর্ষ জুড়ে এবং সবরমতী থেকে অযোধ্যা পর্যন্ত সেই রথ যাওয়ার কথা ছিল। যদিও সেই রথ অযোধ্যা পর্যন্ত পৌঁছতে পারেনি, তার আগেই লালু প্রসাদ যাদব সেই রথ আটকে দেন এবং যার ফলে ভারতীয় জনতা পার্টি সমর্থন প্রত্যাহার করে সরকার পড়ে যায় দেশের, সেসব পরের ব্যাপার। কিন্তু কেন লালু প্রসাদ যাদব এই রথকে আটকে দিয়েছিলেন, কেন এলকে আডবাণীকে গ্রেফতার করা হয়েছিল, তার কারণ হচ্ছে এই রথ যেখান দিয়ে গিয়েছিল তার প্রতিটা জায়গায় দাঙ্গা হয়েছিল, প্রত্যেকটা জায়গায় দাঙ্গা হয়েছিল। পশ্চিমবঙ্গে পুরুলিয়ার ঝালদাতে দাঙ্গা হয়েছিল। আসলে এই দাঙ্গা হয়নি, এই দাঙ্গা হিন্দুত্ববাদীদের পক্ষ থেকে করানো হয়েছিল এটা বোঝানোর জন্য যে এ রাষ্ট্রে ভারতবর্ষে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা হবে এবং সেই হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা হবে প্রচুর সংঘর্ষের মধ্যে দিয়ে রাম মন্দির তৈরির মাধ্যমে। তো সেইটা বোঝার জন্য, সেই প্রজেকশনটা তৈরির জন্য, সেই অপটিক্স পলিটিক্স খেলার জন্য এই লালকৃষ্ণ আডবাণীর রথ যেখান দিয়ে গিয়েছিল সেখানে দাঙ্গা হয়েছিল। এমনিতেই বিজেপির কাছে তো আর কোনো অপশন নেই, বিজেপির কাছে এই ধর্ম, ঘৃণা, বিদ্বেষ, দাঙ্গা এগুলোর ওপরেই বিজেপির পুরো রাজনীতিটা টিকে রয়েছে। আর তার সঙ্গে যেটা নিয়ে এতদিন টিকেছিল সেটা হচ্ছে ওই মন্দির হাম বহি বানায়েঙ্গে হিন্দুত্ববাদের রাজনীতি, যেখানে ধাক্কাটা খেয়েছে। এই যখন রথযাত্রার মাধ্যমে মানুষকে রাম মন্দির বানানোর বিষয়ে অ্যাওয়ার করছেন, হিন্দুত্ববাদীদের চাগিয়ে তুলছেন লালকৃষ্ণ আডবাণী, ঠিক সেই সময় 1990 সালেই প্রথম বাবরি মসজিদের উপর উঠে সেখানে আঘাত করা শুরু হলো। আমরা জানি সেই সময় সমাজবাদী পার্টির নেতা মুলায়ম সিং যাদব গুলি চালিয়ে দেন এবং সেই সময় 1990 সালে প্রথমবারের মতো ওই বাবরি মসজিদ ভাঙা আটকানো সম্ভব হয়েছিল। তারপর 1992 বাবরি মসজিদ ভাঙলো এবং তারপর দীর্ঘ আইনি লড়াইয়ের মধ্যে দিয়ে 2024 সালে রাম মন্দির তৈরি হলো। তাহলে বুঝতেই পারছেন 1986 থেকে 2024। আমরা যদি আরো একটু পিছনের ইতিহাস দেখি তাহলে জানবো যে 1949 সালে প্রথম হিন্দুত্ববাদীরা দাবি করেছিল যে রামলালা নিজে বাবরি মসজিদের ভিতরে আবির্ভূত হয়েছেন, মানে রামলালাকে কেউ এনে মূর্তি প্রতিষ্ঠা করেনি, উনি মাটি ফুঁড়ে আবির্ভূত হয়েছেন নিজের জন্মস্থানে। তাহলে দেখতে গেলে বিজেপির বা হিন্দুত্ববাদীদের, 1949 সালে তো বিজেপি ছিল না, তো হিন্দুত্ববাদীদের এই যে হিন্দুত্ববাদের বা রাম মন্দিরের মাধ্যমে রাজনীতির মাউন্টিং সেটা শুরু হয়েছিল 1949-এ, আর সেটার সাফল্য এসেছিল 2024। এই এতগুলো বছরের যে ঘৃণা, বিদ্বেষ এবং হিন্দুত্ববাদের আস্ফালনের রাজনীতি, যে মাউন্টিংটা এতদিন একটু করে করলো বিজেপি, তার পুরোটা ধাক্কা খেয়ে গেছে এই চান্দা চোরির মাধ্যমে। এখন আপনারাই বলুন, বিজেপি যদি তার রাজনৈতিক যাত্রা বা রাজনৈতিক সত্তা শুরুই করে এই রাম মন্দিরের মধ্যে দিয়ে, এই হিন্দুত্ববাদের আস্ফালনের মধ্যে দিয়ে এবং মন্দির হাম বহি বানায়েঙ্গের মধ্যে দিয়ে, সেই 1980-তে তৈরি হলো বিজেপি, 1986-তে রাজীব গান্ধীকে বাধ্য করা হলো বাবরি মসজিদের তালা খুলে দিতে, সেই শুরু বিজেপির হিন্দুত্ববাদের যাত্রা, সেই শুরু বিজেপির রাম মন্দিরের যাত্রা। আর 2024-এ যে রাম মন্দির তৈরি হচ্ছে সেই রাম মন্দিরের সম্পূর্ণ ভক্তি ধাক্কা খেয়ে যাচ্ছে 2026-এ চান্দা চোরির মাধ্যমে। এবার আপনারাই বিচার করুন যে বিজেপির পুরো সত্তাটা শুরু হয়েছিল রাম মন্দিরের মধ্যে দিয়ে এবং এই যে রাম মন্দিরকে কেন্দ্র করে উত্তরপ্রদেশের মানুষ তথা গোটা ভারতবর্ষের মানুষের ভিতরে যে তীব্র ক্ষোভ দানা বেঁধেছে সেটা বিজেপির শেষের শুরু কিনা। অর্থাৎ একটা রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল এই মুহূর্তে সরকারে রয়েছে, ক্ষমতায় রয়েছে, যে রাজনৈতিক দলের বা যে সরকারের প্রধান দায়িত্ব হওয়া উচিত ছিল দেশের মানুষের রুটি কাপড়া আর মাকান নিয়ে কথা বলা, যেটা তারা কোনোদিনই বললো না, যারা শুধুমাত্র একটাই টপিকে কথা বললো, সেটা হচ্ছে রাম মন্দির, সেটা হচ্ছে মন্দির হাম বহি বানায়েঙ্গে, সেটা হচ্ছে হিন্দুত্ববাদের ফাঁকা আস্ফালন, সেই ফাঁকা আস্ফালনই গ্যাস বেলুনের মতন ফুস করে ফেটে গেছে। আর তাই যে রাম মন্দিরকে কেন্দ্র করে বিজেপির রাজনীতির শুভ সূচনা হয়েছিল, সেই রাম মন্দিরে এসেই বিজেপির রাজনীতির শেষ হতে চলেছে, মিলিয়ে নেবেন।